নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আজ বাংলায়। রাজ্যে পালা বদলের পর জাতীয় রাজনীতিতে বড় নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ যোগ দিচ্ছেন ত্রিপুরার দল এনসিপিআইতে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পর স্পিকারের সঙ্গে বৈঠক বিদ্রোহী সাংসদদের। আর এরই মধ্যে তৃণমূলের ভাঙন আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিলেন কাকলি ঘোষ দস্তিদার। এরই মধ্যে আবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সই জালিয়াতি কাণ্ডে সিআইডির টানা জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল রেজলিউশন বুক কোথায় তা জানতে চান তদন্তকারীরা। কুণাল ঘোষের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই জিজ্ঞাসাবাদ পর্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে বলে জানা যাচ্ছে। জানিয়ে স্টুডিওয় উপস্থিত আমি প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে আমরা শুরুতে নজর রাখবো। ত্রিপুরার দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। আইনি প্যাচ এড়াতে তৃণমূলের বিদ্রোহী ব্লকের এই নতুন কৌশল। ত্রিপুরার দল এনসিপিআই এর সঙ্গে জুড়ছেন তৃণমূলের বিদ্রোহী ব্লক। সরাসরি শুনবো সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আদালতে চলে যাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আদালতে যদি যায়, আইনি জটিলতায় যদি যায়, যদি তৃণমূল কংগ্রেস নিয়ে মালিকানা কার কাছে, এই 8 জনের কাছে না 20 জনের কাছে, সেই ক্ষেত্রে সেই জটিলতা এড়িয়ে চলতেই কি এনসিপিআই? আমি যতদিন লোকসভায় আছি, যতদিন এই সংসদীয় রাজনীতিতে আছি, আমি জানি দলত্যাগ আইন তাদের প্রতি বর্তায় না যদি 2/3 সদস্য একসঙ্গে দল থেকে বেরিয়ে আসে। এটা লোকসভাতেই হোক বা বিধানসভাতেই হোক, তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা সম্ভব হয়েছে। সুতরাং আমার নিজের বিশ্বাস যে শেষ পর্যন্ত দলের যাবতীয় স্বীকৃতি এই দিকেই থাকবে। এই যে দলত্যাগ বিরোধী আইন নিয়ে, আপনি যদি একটু ঘরের দিকে এগিয়ে আসেন, দলত্যাগ বিরোধী আইন নিয়ে একটা আলোচনা উঠে আসছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছাড়ারও কি একটা সম্ভাবনা? সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তাদের সামনে তৈরি হচ্ছে দলত্যাগের একটা সম্ভাবনা। আমি তো দেখছি আমার থেকে ওরা বেশি শক্তিশালী, আরো বেশি শক্ত, মানে এই দলটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে। 20 নম্বর সইটা আমার, এবং সেই সইটা স্পিকারের ঘরে আমি আজকে করেছি। গতকাল পর্যন্ত যা প্রচার হচ্ছিল আমার সই ছিল না, সুতরাং 20 নম্বর সইটা আমার। এই দলটাকে জন্মলগ্ন থেকে তৈরি করা, এর সমস্ত সুখে দুঃখে বিপদে আপদে থাকা সব মিলিয়ে একটা ব্যথা তো থাকেই মনের মধ্যে, কিন্তু কোনো উপায় নেই। এত সংখ্যায় বেরিয়ে আসছে মানুষ কেন, সেটাও ভাবতে হচ্ছে। শেষ প্রশ্ন, উত্তর কলকাতা জেলা সভাপতি থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। দল এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, প্রতিষ্ঠাতা সদস্যকে কতটা অপমান করে, কতটা হেনস্থা করে, কতটা ব্যথিত করে? আমাকে এর আগে 34 সংসদীয় দলের আমি নেতা ছিলাম। আমাকে যখন সরিয়ে অভিষেক ব্যানার্জিকে সংসদীয় দলের নেতা করা হয় একটা ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে, আমি তার আগে 15 বছর দলের নেতা ছিলাম, 15 বছর চিফ হুইপ ছিলাম। তাহলে জিতেছি মোট কলকাতা শহর থেকে লোকসভা বিধানসভা মিলিয়ে 10 বার। আমার স্ত্রী চৌরঙ্গি বিধানসভা থেকে 5 বার জিতেছে। তাহলে স্বামী স্ত্রী মিলিয়ে একটা পরিবার থেকে জিতেছে 15 বার। স্বাধীন ভারতে দ্বিতীয় কোনো পরিবার নেই। তাদেরকে কোন জেলা সভাপতি থেকে কেউ রাখলো, কেউ সারালো, এসব নিয়ে ভাবনা চিন্তা করার আমার সময় নেই। কথা বলছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন স্বামী স্ত্রী মিলিয়ে এতবার জয়ী পরিবার পাওয়া যায় না। তার সঙ্গে কথা বলতে খলিলুর রহমান, আবু তাহের খান, 2 জন সাংসদ বসে রয়েছেন। আমি বেশিক্ষণ বিরক্ত করব না, সদ্য একটা সিদ্ধান্তে এসেছেন তারা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, খলিলুর রহমান, আবু তাহের খান রয়েছেন। আমি একবার আবু তাহের খানের কাছে যাব, যে আজকের এই যে সিদ্ধান্ত আপনারা নিলেন, এই যে একটা দলের সাথে মার্জারে যাওয়া এনসিপিআই, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের থেকে পৃথক হওয়াটা, এটার পিছনে মূল কারণ কি? যা বলা সুদীপদা বলেছেন, আমাদের বক্তব্য কিছু নাই। আমাদের সিনিয়র লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দীর্ঘদিনের মুর্শিদাবাদেরই মানুষ, উনিও তো। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, একটা বর্ষিয়ার নেতা, তিনি তৃণমূল কংগ্রেস তৈরির ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা ছিল। সুতরাং উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, ওনার সঙ্গে একমত হয়ে আমরাও সেই সিদ্ধান্তে একমত হয়েছি।
শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে ছিলেন আপনারা, প্রশাসনিক বৈঠকে মালদাতে গিয়েছিলেন আপনি, খল্লুর বাবু। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হলো? না, শুভেন্দু অধিকারী সেদিন তো প্রশাসনিক বৈঠক, কোথায় আলোচনা করার সুযোগ ছিল? এ ব্যাপারে আলোচনা করার প্রয়োজনীয়তা ছিল না। না 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 না, কোনো রকম এই ধরনের আলোচনা হয়নি। আমরা প্রশাসনিক সবাই গিয়েছিলাম, প্রশাসনিক সবাই যাতে উন্নয়ন হয়, আমরা সকলেই, সমস্ত মেম্বাররা সেখানে, বিধানসভার মেম্বার, পার্লামেন্টের মেম্বার, তারা সকলে উপস্থিত ছিলেন। আমরা সকলে মিলেই সেই সবাই গিয়েছিলাম এবং আমরা আমাদের নিজেদের এলাকার উন্নয়নের কথা দাবি রেখেছি। এই উন্নয়ন প্রয়োজন, এই কাজ করতে হবে। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা সেখানে ছিল না। সেখানে অনলি ফর ডেভেলপমেন্ট, কীভাবে আমরা মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট করব, কিভাবে আমরা উন্নয়ন করব, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটি অধ্যুষিত এলাকা, সেই এলাকার মানুষের কীভাবে উন্নয়ন করব এবং আগামী দিনে আমরা কী কী সহযোগিতা পেতে পারি রাজ্য সরকারের কাছে এবং ভারত সরকারের কাছে, এইগুলো দাবি রেখেছি। যেমন আমার পেঁয়াজ আজকে চলছে না, পেঁয়াজ সমস্ত পেঁয়াজ এবার চাষিরা তুলতে পারেনি। আমরা বলেছি আমাদের জেলা, রাজ্যেই কোন কোল্ড স্টোরেজ পেঁয়াজের নেই, যে পেঁয়াজ যখন উঠেছে 3 টাকা আর আজকে হয়েছে 20 টাকা। তো আমরা বলেছি এইগুলো যদি আপনি না দেখেন তাহলে কী করে চাষিরা বাঁচবে কী করে? আমার ইউনিভার্সিটি, হাজারদুয়ারি ইউনিভার্সিটি নবাব সিরাজদৌল্লার নামে করা এবং সেখানে 100 কোটি টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতির কথা ওনাকে আবেদন রেখেছি। উনি বলেছেন হ্যাঁ বিবেচনা করব, আমরা দেখব। আগের সরকারের কাছে এই আবেদনগুলো রেখেও কি ফল পান? দেখুন, আগের সরকারের কাছেও আমরা আমাদের জেলার জন্য আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে চলে যাওয়ার সময় এটা ঘোষণা করে গেছেন, কিন্তু বাজেটে তো টাকা দেওয়া হয়নি। একটা গেটের জন্য টাকা দেওয়া হয়েছে, সেটা রাজ্যসভার টাকা। তো সুতরাং আমরা যাতে বাজেটে টাকা দেওয়া হয়, অন্তত কাজটা যাতে ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আমাদেরকে তো দেখতেই হবে। এমনি পিছিয়ে পড়া জ্বালা, তারপরে যদি একটা ইউনিভার্সিটি না হয় তাহলে খুবই মুশকিল। বহরমপুর ইউনিভার্সিটি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, শিক্ষক নেই, তার সমস্ত বিভাগ নেই। দুর্ভাগ্য। মেডিকেল কলেজ, তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নেই, সব বিভাগ নেই। এগুলো দেখবার জন্য আমরা আবেদন রেখেছি তার কাছে। আমি শেষ একবার যাব খল্লুর বাবুর কাছে। খল্লুর রহমান দীর্ঘদিনের রাজনীতিক, আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে, এই ঔদ্ধত্যের কতটা ভূমিকা? দেখুন, সিনিয়র লিডারকে আমি সম্মান জানিয়ে মানে রাখবো আর কি। আজকে হয়তো আমরা হয়তো নয়, আজকে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আর কি, সবটাই কিন্তু মুর্শিদাবাদ জেলার উন্নয়ন এবং বাংলার উন্নয়নের মানে লক্ষ্যে আর কি। কাজে বিগত আমাদের জেনারেল লিডার ছিলেন আর কি, তিনাদের প্রতি আমার সম্মান থাকছে, আমি তাদের কোনো কমেন্টস করতে চাই না। তবে এই মুহূর্তে আমাদের জেলার উন্নয়ন হোক, অনেক কিছু কাজ বাকি রয়েছে আর কি। যেমন জঙ্গিপুরের আমাদের প্রভিডেন্ট ফান্ড অফিসের ডিমান্ড আমরা আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনার কাছে রেখেছি। জঙ্গিপুরে ইএসআই হসপিটাল হোক, সেটা চেয়েছি আর কি। জঙ্গিপুরে গার্লস কলেজ হোক, সেগুলো চেয়েছি। আলিগড় যে ইউনিভার্সিটি আছে সেগুলো আমরা ইতিপূর্বে এই সমস্ত বিষয়গুলো সংসদে আমরা যেমন আমরা দাবি জানিয়েছি, মন্ত্রী মহোদয়কেও আমরা লিখিতভাবে দেখা করে আমরা দাবি জানিয়েছি। এবার যে বাংলার যে সরকার আর কেন্দ্রের যে সরকার একই হওয়ার ফলে আমরা আশাবাদী যে বাংলায় এই কাজগুলো যেগুলো বাংলার মানুষের প্রয়োজন, মুর্শিদাবাদ জেলার মানুষের প্রয়োজন, যেটা সর্বাধিক প্রয়োজন, সেটা হচ্ছে গঙ্গা পদ্মা ভাঙন। তা নিরসনে মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে আগামীতে এই কাজগুলো হবে আর কি। দেখুন, এই বিষয়গুলো আমাদের যারা সিনিয়র আছেন তিনারা যা বলার বলছেন। বলছিলাম খল্লুর রহমান, আবু তাহের খান এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং নতুন পার্টি তৈরির পর আমরা দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, খল্লুর রহমান, আবু তাহের খান তারা বসে রয়েছেন এবং আগামী পথ চলা কীভাবে হবে সে বিষয়ে কিন্তু আগামী দিনে পথ চলা কী হবে তা চূড়ান্ত করতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়রা তারা বঙ্গভবনে ফের একবার বৈঠকে বসতে চলেছেন। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবার এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে স্পিকারের ঘরে যখন বৈঠক করছেন এবং একেবারে তাদের যে চিঠি সেটা যখন তুলে দিচ্ছেন স্পিকারের হাতে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 20 জন সাংসদ এখনো পর্যন্ত রয়েছেন যারা একেবারে, যেটা বিদ্রোহী ব্লক ছিল, তারা এবার এনসিপিআইতে মিশে যাচ্ছে। এনসিপিআইতে মিশে যাচ্ছে, ত্রিপুরার এনসিপিআই এর সঙ্গে জুড়ছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা।
নিঃসন্দেহে ত্রিপুরার যে দল সেখানে যোগ দিতে চলেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। আইনি প্যাঁচ এড়াতে তৃণমূলের বিদ্রোহী ব্লকের এই নতুন কৌশল। ত্রিপুরার রাজনৈতিক দল এনসিপিআই, তার সঙ্গে জুটছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। আপনারা জানেন যে এর আগে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দীর্ঘ বৈঠক হয় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের, 20 জন সাংসদদের। তারপরে তারা চলে আসেন একেবারে স্পিকার ওম বিড়লার বাড়িতে। এই বৈঠকটা আগামীকাল হওয়ার কথা ছিল, কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি যেহেতু বাতিল করেছেন স্পিকার, সেই কারণে আজকে এই বৈঠক হলো এবং চিঠি তুলে দিলেন। একেবারে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া ত্রিপুরার এই দলের সঙ্গে মিশে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে দল 20 জনের, তারা মিশে যাচ্ছে এবং এনডিএর শরিক হিসাবে তারা কাজ করবে। আমি এই নিয়ে একেবারে শুরুতেই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। দেখুন, নিঃসন্দেহে তৃণমূলকে কেন্দ্র করে যে জাতীয় রাজনীতি অত্যন্ত চিত্তাকর্ষক বাঁকে এসে এই মুহূর্তে দাঁড়িয়েছে। বিশ্বনাথদা, আধ ঘন্টা আগে পর্যন্ত দূর দূরান্ত পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা ছিল না যে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদরা তারা মিশে যেতে চলেছেন, বরঞ্চ বিদ্রোহী ব্লক নিয়ে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। তার মানে কোথাও কি মনে হচ্ছে যে একটা আইনি প্যাচ তৈরি হতে পারে, সেইটা এড়ানোর জন্য অত্যন্ত কৌশলী একটা পদক্ষেপ? আমি সরি টু সে, আজকে সকালবেলা কিন্তু নিশ্চিত ছিলাম যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে মার্চ করছে। তার কারণ গতকাল মনু সিংভি, এত বড় লয়ার, তিনি প্রশ্ন তুলেছিলেন যে অ্যান্টি ডিফেকশন লতে পরিষ্কার মার্জার শব্দটি আছে, 2/3 শুধু ব্লক তৈরি করবার কোনো সাংবিধানিক প্রভিশন নেই। 2/3 সদস্য বেরিয়ে গিয়ে লোকসভায় কোনো আলাদা ব্লক তৈরি করতে পারে না আইনগতভাবে। ফলে মনু সিংভি পরিষ্কার গতকাল বলেছিলেন যদি তারা এটা করে তাহলে সুপ্রিম কোর্টে আমরা চ্যালেঞ্জ করব। এবং যেই মুহূর্তে মনু সিংভি আইনি দুর্বলতাটা তুলে ধরেছিলেন যে মার্জার মানে মার্জ করতে হবে, দল থেকে ভেঙে গিয়ে আরেকটা দলের সাথে যুক্ত হতে হবে, সেইটা যখন ক্লিয়ার হলো তখন সকালবেলা থেকেই খবর পাচ্ছিলাম যে একটি বলির পাঠা খুঁজে বার করতে হবে। এবং এই বলির পাঠাটা এনসিপিআই কে শেষ পর্যন্ত পাওয়া গেছে এবং সেই অনুযায়ী কিন্তু তাদের সাথে মার্চ করানো হচ্ছে। যেটা তোমাকে বলার, এটা ঠিক যে গত লাস্ট 1 মাস ধরে তোমায় বলেছি যে আজকের এই পরিণতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 100% দায়ী। এইটা আমি দিনের পর দিন তোমাকে বলেছি যে সমাজবিজ্ঞানীরা প্রায় সকলেই একমত ছিল যে আদর্শহীন একটা রাজনৈতিক দল 1 মাসের মধ্যেই মিলিয়ে যেতে পারে, মানে ক্ষমতা হারালেই তার পতন ঘটবে। কিন্তু যে কায়দায় আজকে সাংসদরা বেরিয়ে গেলেন, যে সমস্ত যুক্তি তারা সামনে রাখলেন, সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে কখনোই কল্যাণকর হতে পারে না। খুব দার্থহীন ভাষায় একজন অধ্যাপক হিসাবে বলতে চাই যে কায়দায়, যেভাবে, যে বিশ্বাসঘাতকতায়, যে মির্জাফরের চরিত্র নিয়ে এক একজন মানে বেরিয়ে গেলেন এবং তারা যে আইনি কৌশল বাঁচিয়ে আরেকটা দলের সাথে মার্চ করলো, এই এন্টার প্রসেসটার মধ্যে একটা আনএথিক্যাল, আনহোলিনেস কিন্তু পরিষ্কার আছে। এবং এখানে পরিষ্কার করে তোমায় বলতে চাই, সারা ভারতবর্ষের কনটেক্সটে অবশ্যই বিজেপি লাভবান হলো, সংসদে বিজেপি তার সংখ্যা বাড়িয়ে নিল এবং একের পর এক বিল এরপরে পাশ করতে সুবিধা হবে, যেই বিলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে পড়ে, যেমন 1 নেশন 1 ভোট সিস্টেম, ডিলিমিটেশন বিল, মহিলাদের সংরক্ষণ বিল, যেগুলো আটকে গিয়েছিল সেগুলো কিন্তু এখন সহজেই পাশ করতে পারবে। কিন্তু লার্জার প্রশ্নটা থাকবে, যে মানুষ ভোট দিয়েছিল তাদেরকে, এই কাকলি ঘোষ দস্তিদারদের, এই মানুষগুলো, যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন মানে অপেক্ষা করেছে তার দলকে, প্রতীককে ভোট দেওয়ার জন্য, সেই মানুষগুলোকে সরাসরি পেছন থেকে ছুরি মারা হলো। এটা তৃণমূল আমলেও আমি যেমন বারবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বিরোধীদেরকে ভেঙে তার দলকে সমৃদ্ধ করেছিলেন, মানুষের রায়কে উপেক্ষা করে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার খেলাতেই খেলা ভঙ্গ হচ্ছে। কিন্তু যে খেলাটা ভঙ্গ হচ্ছে সেই খেলাটা আর যাই হোক গণতান্ত্রিক হতে পারে না। এই এন্টার প্রসেসটা একটা অগণতান্ত্রিক প্রসেস। এই এন্টার প্রসেসটার মধ্যে একটা বিশ্বাস ঘাতকতা আছে, এই এন্টার প্রসেসটার মধ্যে একটা মির্জাফুরি চালাকি আছে। এটা গণতন্ত্রের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। অবশ্যই এই খেলাটা শুরু করেছিলেন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বাম আমলে এই ধরনের দল ত্যাগ বিরোধী অবস্থান আমরা কদাচিৎ দেখেছি, দেখিনি কার্যত।
দিনের পর দিন পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে এমএলএরা, তারা তো কংগ্রেস দলেই ছিল, কংগ্রেসরাই দিনের পর দিন পুরসভাগুলো চালিয়েছে, পঞ্চায়েত চালিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুরসভা, ঝালদা পুরসভা, সেটা কংগ্রেসের কাছে যাচ্ছিল, সেই পুরসভাটাতে মার্ডারের মাধ্যমে দখলদারি নিয়েছিল। একের পর এক পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে এমএলএ এমপি দল ভাঙিয়ে যেভাবে মমতা একেবারে আমার বন্দ্যোপাধ্যায় মনে আছে যে মুর্শিদাবাদে এরকম 6টা পুরসভা এবং আস্ত একটা জেলা পরিষদ এইভাবেই তো তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। কিন্তু আমি আমার বাকি অতিথিদের কাছে আসার আগে স্পিকারের সঙ্গে বৈঠকের পর যখন এক এক করে সাংসদরা বেরোচ্ছেন, কাকলি ঘোষ দস্তিদার তখন কি বললেন আমি দেখাতে চাইবো দর্শকদের। हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अभी पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তার সাথেই মিশছে একেবারেই 20 জন সাংসদ। আমি এখান থেকে শান্তনদার কাছে যাবো। শান্তনদা, কৌশলী সিদ্ধান্তের কথা আমরা বলছিলাম, কিন্তু আপনাদের সহযোগী হয়ে এরা কাজ করবেন, অর্থাৎ সরাসরি ওই তকমাটা তাহলে আপনাদের লাগলো না যে বিজেপির সঙ্গে তৃণমূল যোগ হলো? না, এরা তো নতুন একটা দল তৈরি করছে বা একটা দলে যোগদান করছেন, তারা করতেই পারে। এটা তো প্রথমবার হচ্ছে এমন নয়। এতে পার্লামেন্টের যে সরকারের অদল বদল হবে, নতুন কিছু সরকার আসবে বা নতুন পুরনো সরকার যাবে, এমন কোনো বিষয় নেই। বিধানসভাতেও কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনারা দেখাচ্ছেন, বিশ্বনাথদাও বললেন, এরকম কি ঘটেনি? 77 সালে জনতা পার্টির সরকার ছিল, সেই জনতা পার্টির সরকারের থেকে যখন সরকার ফেলে দেওয়া হলো, চরণ সিংকে বার করে নিয়ে গিয়ে সেই সরকার থেকে কয়েকজন সাংসদ বেরিয়ে গেলেন, মোরারজি ভাই সরকারের পতন ঘটলো, তারপর চরণ সিং সরকারও থাকলো না। যে দলগুলো জনতা পার্টির মধ্যে বা জনতা পার্টি থেকে একাধিক দল তৈরি হলো, তার মধ্যে ভারতীয় জনতা পার্টিও আছে, আরও অন্যান্য দল তৈরি হলো, লোকদল আবার ফিরে আসলো। কাজে এই ঘটনা বারবার ঘটেছে। 1990 সালে জনতা দল থেকে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল তৈরি হলো, বা মুলায়ম সিং যাদবের সমাজবাদী দল তৈরি হলো, অজিত সিংয়ের দল তৈরি হলো। এই ঘটনা প্রথমবার ঘটছে তা নয়, শুধু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আমি 77 বা 80 বা 1990 যে কথা বলছি, তখন রুলিং পার্টি ভেঙে গেছিল। এবার কোনো রুলিং পার্টি শুধু নয়, প্রিন্সিপাল অপোজিশন পার্টিও ভাঙছে না, এমন একটা দল ভাঙছে যাদের শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকজন এমপি ছিলেন, আর তারা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। তার বাইরে তাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো অস্তিত্ব নেই। এর আগের 15 বছর তারা ক্ষমতা ছিলেন না। এটা অসাংবিধানিক না বেআইনি। সরকারের গঠনের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, আমি বলছি কৌশলটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এনডিএ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, 20 জনের সমর্থন তো পেলই, কিন্তু ওই যে তৃণমূলের ছোঁয়াচটা এড়ানো গেল। মানে আপনারা বলতে পারবেন, আমরা তো বলেছিলাম তৃণমূলের জন্য দরজা বন্ধ, সেই দরজা তো বন্ধই আছে, অথচ লাভ হলো এনডিএর এবং বিভিন্ন বিল পাস করাতে বিজেপি। এই 20 জনের কেউ বাচ্চা ছেলে নয়। এনাদেরকে বিজেপি পার্টি কাঁধে বন্দুক, মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে নিয়ে যায়নি। এনারা যদি চান, এনারা সরকারকে সমর্থন করবেন, এনারা যদি না চান, এরা সরকারের বিরোধিতা করবেন। সে অধিকার এনাদের আছে। এনাদের নির্বাচিত প্রতিনিধি এরা এখন অন্য একটি দলে করছেন, বা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এনারাই তৃণমূল কংগ্রেস। পৃথক দল, পৃথক তার সত্তা আছে। নরেন্দ্র ভাই মোদীজির সরকারকে যদি সমর্থন করেন, স্বাগত। হচ্ছে সায়ন্তন, আমার একটা প্রশ্ন, সেটা হলো ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে দিনের পর দিন বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকছেন। দিনের পর এই ইঞ্জিনিয়ারিংটা তোমরা করেছো, তোমরা দিনের পর দিন এটা ইঞ্জিনিয়ারিং করেছো, এই পাপ তোমাদের নিতে হবে। তাতে তো দোষের কিছু নেই। তারা তো বলছেন আমরা সমর্থন দেব, আমরা কি সমর্থন নেব না? এই ইঞ্জিনিয়ারিং তারা যদি সমর্থন দিতে আসেন, আমরা কি সমর্থন নেব না? স্বতঃস্ফূর্ততা নাকি আইনের ভয়ে, নাকি এই যে দুর্নীতি এরা করেছে, তোমরাই বলেছো এরা দুর্নীতি করেছে, দেখুন এই থেকে বাঁচার জন্য 20 জনের দুর্নীতিতে এদেরকে ছাড় দিতে দেখুন, চাইছো। 20 জনের সমর্থন, তার বিনিময়ে দুর্নীতি থেকে মুক্ত। 20 জনের মধ্যে সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা আমি মানি না। হ্যাঁ, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। দিনের পর দিন বলেছো, বলছি তো, নাম করে যদি বলেন আমি সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমাদের দল থেকে বলেনি, কিন্তু হ্যাঁ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সিরিয়াস অভিযোগ আছে। ভারতীয় জনতা পার্টির সরকারকে, এনডিএ সরকারকে তারা যদি সমর্থন দিতে চান, আমরা কি সেই সমর্থন নেব না?
এটা কি হতে পারে কখনো? এটা সমর্থন তো একটা ইঞ্জিনিয়ারিং তোমরা করেছো না কোনো তাহলে ইঞ্জিনিয়ারিং তো 2 মাস আগে হতে পারতো। কোন ডিল হয়েছে? চৌঠা মেয়ের আগে, তেসরা মেয়ের আগে তো ইঞ্জিনিয়ারিং হতে পারতো। মানে ওদেরকে ছাড় দিবে, তেসরা ওরা সমর্থন দিবে। কোনো ছাড় নয়। বিজেপি সরকার আপনি দেখবেন, আপনি দেখবেন না, আমি স্পষ্ট বলতে চাই, তৃণমূল উদাহরণ দিচ্ছি কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর যে এবিপি আনন্দের চ্যানেলে আমার আপনার সঙ্গে আলোচনায় বসেছে, সেই কাউন্সিলর পর্যন্ত তৃণমূল থেকে বেরিয়ে আসার পরেও তার বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে। সে আজকে বলতে গেলে কলকাতা ছাড়া, মানে তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ফেরার। আমি নাম করে বলতে চাই না, কিন্তু কাকে বলছি আপনি বুঝছেন। তিনি আমার সঙ্গে আপনার সঙ্গে এবিপি আনন্দের চ্যানেলে বসে ডিবেটে অংশ নিয়েছেন তৃণমূল থেকে বেরিয়ে আসার পরে, কিন্তু তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন তার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিজেপিতে জয়েন করেনি। বেশ আমি বাকি অতিথিদের কাছে আসবো, মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, একের পর এক যে ছবিগুলো আমি বলছি 4 তারিখের পর দেখা যাচ্ছে, একটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষে স্বস্তিদায়ক নয়। এমন একটা জায়গায় পরিস্থিতি সংসদের ক্ষেত্রেও, এই সংসদীয় দলে ভাঙনের ক্ষেত্রেও তৈরি হয়েছিল যে এখানেও আমরা আসল তৃণমূল বলে প্রতীক নিয়ে টানাটানি পড়বে কিনা। কিন্তু আজকের ছবিটার পর অন্তত সেই জায়গাতে কালীঘাট তৃণমূলের পক্ষে কি কিছুটা স্বস্তির? না, আমার কথা হচ্ছে শুভ্রজিৎ, যে এই যে ঘটনাগুলো ঘটছে, কে যাচ্ছে বা কে আসছে, এটা নিয়ে কিন্তু মমতাদির কোনো প্রতিক্রিয়া নেই। মানে কেউ এলো বা গেল সেই নিয়ে সে চিন্তিতও নয় এবং সে দুঃখিতও নয়। না তা কেন? আমি বলছি স্পিকারের ঘরে প্রথমে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ 2 জন সাংসদ, একজন কীর্তি আজাদ এবং আরেকজন সাগরিকা ঘোষ। সেটা চিঠি নিয়ে গেছিলেন যে একেবারে আলাদা ব্লক করলে সেটা যেন না অনুমোদন দেওয়া হয়, স্পিকারকে এই আবেদন জানিয়ে তারা প্রথম গেছিলেন চিঠি নিয়ে। আমি কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, আমি বলছি যে যেহেতু ছোটবেলা থেকে রাজনীতিটা আমরা দেখছি, সেই জায়গা থেকে মানে খুব হাসি পাচ্ছে। মানে আমি বলছি আজকাল দিন এই যে 70 না 69 সালের কথা বললো জনতা দলের, দেখুন সায়ন্তদা, আগেকার রাজনীতি আর এখনকার রাজনীতির পরিসরটা অনেকটা পাল্টে গেছে, ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে রাজনীতি। আজকে মানুষ পুরোটাই বুঝতে পারছে। আজকে একটা এনসিপিআই, প্রথমে আমি ভাবছিলাম যে শারদ পাওয়ারের পার্টি, তারপর এনসিপিআই নামই শুনিনি কোনোদিন। তার মানে এইটা কিভাবে কোন পার্টির সঙ্গে মার্জ করলে বিজেপি বলতে পারবে না যে আমরা তাদেরকে নিইনি, সেটাও বিজেপি ঠিক করে দিয়েছে। বিশ্বনাথ যে কথাটা বলছিলেন যে আমি যদি কোনো দলকে সমর্থন করি, লাল বোতাম সবুজ বোতাম টিপে করব, 2 মাস আগে যারা লাল বোতামটা টিপে সমর্থন করেনি ডিল লিমিটেশনের, আজকে তারা সবুজ বোতামটা টিপবে। তার মানে আমি তো বোতামের কাছে গিয়ে সমর্থন করব কি করব না সেটা ঠিক করব। কিন্তু একজন পার্টিকুলার মন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হচ্ছে, সেখানটাতে তো বোঝা যাবে না। আচ্ছা, এর আগে তাহলে সায়ন্তনদা এই আমরা অনেকদিন এই টিভিতে এসে ইয়ে করেছি যে উদাহরণ টানবেন না। আমরা দিল্লির উদাহরণ নিয়ে আসি যে গুলি মারে সালেকে অনুরাগ ঠাকুর বলেছিল, তার বেলায় কিছু হয় না কেন? না এরকম বলেছিল, তাহলে অভিষেকের বেলায় কেন? আমি বলছি আপনারা যেভাবে এসছেন, আমি বলছি অতীতের উদাহরণ 15 বছরের তৃণমূলের শাসনকালে, বারবার 34 বছরের সিপিএম এর শাসনকাল, এটা তৃণমূল কংগ্রেস তুলে আনতো। আপনি বলছেন অতীতের উদাহরণ টানবেন না? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমরা এখন এটা আমাদেরও সরকার, আপনারও সরকার। আমরা চাইবো যে দুর্নীতিগ্রস্ত যাদেরকে বলা হয় তাদেরকে না নিয়ে উন্নতির আমরা দেখব। কিন্তু আমি আজকে দেখছি যে মদন মিত্র যখন গেল না, মদন মিত্রের ঘরে সিআইডি ইডি পৌঁছে গেল। আবার দেখছেন কাউন্সিলর, আপনি বলেন কাউন্সিলর ভোটে না ভোট দেওয়ার সঙ্গে পার্লামেন্টের বিল পাস হওয়ার কি সম্পর্ক আছে? যেখানে ইন্টারেস্ট আছে সেখানটাতে ওরা হিট করছে। ফলে কে মদন মিত্র বিধানসভায় তো কোনো ইন্টারেস্ট নেই বিজেপি, বিধানসভায় বলছি উনি যেহেতু ঋতব্রত সঙ্গে যায়নি, বিজেপি 2/3 মেজরিটি আছে, ঋতব্রত সঙ্গে যায়নি বলে সিবিআই ইডি সিআইডি ওর ঘরে পৌঁছে গেল আজকে। কিন্তু যেগুলো আজকে ঋতব্রতর সঙ্গে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হচ্ছে, তাদেরকে ঘরের কোনো সিবিআই ইডি যাচ্ছে না। তাহলে আপনি বলুন যে যাদেরকে নিলেন এখানে, তারা শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্যই গেছে। আমি বলবো রাজনীতিটা না রাজনীতির লোকদেরই করা উচিত। এরা জানে যে এই কদিন আছে 31-29 পর্যন্ত, এরপরে এরা ভোটে দাঁড়াবেন না, ততদিন পর্যন্ত যাতে রাজনীতি বড় বৈচিত্র্যময়, চমক প্রতি মুহূর্তে রাজনীতিতে থাকে। রবীন্দ্রনাথ বাবু কিভাবে দেখছেন? একদম সকাল থেকে আমাদের নজর ছিল দিল্লিতে ঠিক 2টো ঠিকানা, একটা হচ্ছে 9 মতিলাল নেহেরু মার্গ, আর একটা হচ্ছে 20 আকবর রোড। তারপরে 20 আকবর রোডে যাওয়ার পর এই যে বদল, এই যে কৌশলী সিদ্ধান্ত, রবীন্দ্রনাথ বাবু কি ভাবছেন বিষয়টা নিয়ে? দেখুন, দিনের শেষে বিজেপি চওড়া হাসি হাসছে। রাজনীতিতে ক্ষমতায় যারা থাকছে, আজকের দিনে আর নৈতিকতার প্রশ্ন তুলে লাভ নেই। কোনো দল নৈতিকতা মানছে না।
যদি সে কথা বলতে হয় সব কটা দলকে নিয়ে আলোচনা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন নীতি মেনেছেন, কংগ্রেস কোন নীতি মেনেছে, বিজেপিও নীতি মানছে না। সুতরাং নীতির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আইনের প্রশ্ন। আইনকে এড়াতে হবে। আইনকে এড়ানোর ক্ষেত্রে দুটো জিনিস পরিষ্কার। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি তুলে দিয়েছেন তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন এবং সেখানে বলে দিয়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ যারা গেছিলেন তারা তুলে দিয়েছেন এবং তাতে সেনা ভার্সেস সেনা কেসের উদাহরণ দিয়েছেন। সেনা ভার্সেস সেনা কেসে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই কে হুইপ হবে, কে লিডার হবে, এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার সাংগঠনিক পার্টির। নতুন করে কেউ ওইখানে গিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে ঠিক করতে পারবে না। সুতরাং কাকলি ঘোষ দস্তিদার একটা স্প্লিট হয়েছে আইন অনুযায়ী, যে 10th শিডিউল অনুযায়ী তিনি একটা স্প্লিট গ্রুপ হিসেবেও থাকতে পারবেন না, বা তিনি নিজেও কোনো দলীয় নেতা হতে পারবেন না। সুপ্রিম কোর্টের পরিষ্কার কথা বলে দেওয়া আছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু আইন বাঁচাতে গেলে তাদের একটা দলের সঙ্গে মার্জার হতে হবে, একদম মিশতে হবে। সেই মেশাটার একটা দল, যে দল 22 সালে অ্যাপ্লাই করেছিল, 23 সালে সেই দল রেকগনাইজড হয়েছে এবং ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বলে আমরা, মানে তারা ত্রিপুরার পার্টিতে যেখানে দাঁড়িয়েছিল সব জায়গায়, অধিকাংশ জায়গাতেই, কোন একটা জায়গা হয়তো হয়নি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই রকম একটা দলকে খুঁজে নিয়েছে এবং সেই দলকে খুঁজে নেওয়ার পরে আর কিছু নেই। সুতরাং এখন এই মুহূর্তে তাদের ক্ষেত্রে আর তারা যদি বেরিয়ে যায়, তারা দুটো, তৃণমূলের দিক থেকে স্বস্তির কারণ, তৃণমূল দল আর তারা কিন্তু চাইতে পারবেন না, কারণ তারা মার্জ করে গেছেন। তারা যে আজকে যদি চিৎকার করেন যে আমরা তৃণমূল, আসল তৃণমূল দল, তারা মার্জ করেছেন। তাদের নতুন নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তার সঙ্গে তারা মার্জ করে গেছেন। নিয়ে টানাপোড়েনটা এই মুহূর্তে হবে না এবং সেটা কোর্টে তারা যেতে পারেন, সেটা তো কোর্ট ডিসাইড করবে, আমার কোনো সেখানে বলবার অধিকার নেই। কিন্তু মুশকিল হচ্ছে যেটা, যে এই যে খলিলুর রহমান, আবু তাহের খান, এদেরকে, বা ইউসুফ পাঠান, সংখ্যালঘুরা কি এদেরকে বলেছিলেন যে ভোট দিয়েছিলেন বিজেপির সঙ্গে জয়েন করবার জন্য, এনডিএতে যাওয়ার জন্য ভোট দিয়েছিলেন? এদের বিন্দুমাত্র নেই। এদেরকে এরা জীবনে কোনোদিন ইউসুফ পাঠানের কথা কেউ ভেবেছে পশ্চিমবঙ্গে আসবার জন্য? এদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি নৈতিকতা মানেননি, আমি মেনে নিচ্ছি, কিন্তু এই লোকগুলো একেবারে বিহার থেকে তুলে এনে নিজেদের একেবারে সাংসদ করে দিলেন। সেই লোক আজকে গিয়ে তাকে করে, আমি বলছি বৃহত্তর গণতন্ত্রের ক্ষেত্রে কি হলো, যে সংখ্যালঘু মানুষ এরা বিজেপির হাত থেকে সুরক্ষা পেতে তারা ভোট দিয়েছিল এই খলিলুর রহমান, আবু তাহের খান অথবা ইউসুফ পাঠানকে, তারা আজকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হাত কামড়াচ্ছে, নখ কামড়াচ্ছে যে কি ভুল তারা করেছে। এই ধরনের বিশ্বাসঘাতক লোকেদের তারা দলত্যাগী করে, এই এমপি করে পাঠিয়ে দিয়েছে। এখন আর তাদের কিছু করার নেই, কারণ এখন তারা থাকবে, তারা এনডিএকে সাপোর্ট দেবে। তাদের বিরুদ্ধে যা যা বিল করবার যদি এমন কিছু আসে, যে বিলে তারা সুরক্ষিত থাকবে না, এমন কিছু যদি হয়, তারা মনে করছে এমন যদি হয়, তাহলে সেটাকে তারা সমর্থন করবে এবং এটাই বাস্তব। এখানে নৈতিকতার প্রশ্ন নেই, এখানে আইনের প্রশ্ন। আইন যেটা বলছে সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থ লঙ্ঘিত হবে, বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থ একদমই রক্ষিত হবে না, এই মানুষগুলো বঞ্চিত হবে। এবং সেটা আমরা বারবারই সেটা দেখব যে সংসদের মধ্যে দাঁড়িয়ে এরা বিজেপির সঙ্গে একসঙ্গে গিয়ে তারা ভোট দিচ্ছেন এবং বস্তুতপক্ষে যে ভোটগুলো মানুষ চায়নি, মানুষ চেয়েছিল বিজেপি বিরোধী ভোট, সেই বিজেপি বিরোধী ভোট এখন বিজেপির পক্ষে চলে গেল। নিঃসন্দেহে সায়ন্তন বসুর কাছে আমি এই প্রশ্নের উত্তরে আসবো, যে নীতির প্রশ্ন বারে বারে তুলছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বাস্তব ছবিটা তুলে ধরছেন। আমি এখান থেকে একটা সম্ভাবনার ছবির দিকে আপনাদের নিয়ে যাব, যে সম্ভাবনার কথা আজকে কাকলি ঘোষ দস্তিদার তিনি তুলে ধরেছেন। লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকে আরও বাড়তে চলেছে কি সৈন্য সংখ্যা, এই জল্পনা খোদ কাকলি ঘোষ দস্তিদার উস্কে দিয়েছেন যখন তিনি বলছেন যে আমি আগে 20 জন বলেছিলাম, আসলে সেই বিদ্রোহী ব্লকের সদস্য সংখ্যা 22 হতে চলেছে। দেখুন, আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। আপনি লোকসভায় গেলেন নরেন্দ্র মোদী হাঁটাও বলে, আর আপনি এখন নরেন্দ্র মোদীকে নেতা বলতে যাচ্ছেন। এটুকু বুঝতে পেরেছি যে তৃণমূল দলটা পুরো উঠে গেছে। একে বিদ্রোহ নয়, গণবিদ্রোহ বলা উচিত।
এবারের বিধানসভা ভোটেও যে দল প্রায় 40% ভোট পেয়েছে, ভোটের ফল বেরোনোর 4 দিনের মধ্যে খেয়েই শুরু, আর 40 দিনও কাটেনি তার মধ্যেই ভেঙে খান খান কালীঘাটপন্থী, ঋতব্রতপন্থী, কাকলিপন্থী, পন্থীর ছড়াছড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুনশান কালীঘাটের বাড়িতে বসে, তখন বিজেপির হেভিওয়েট নেতা ও নরেন্দ্র মোদী, অমিত শাহর আস্থাভাজন ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভিড়। একের পর এক গাড়ি ঢুকছে, বেরোচ্ছে। কি আজকে রাত্রিরে নৈশভোজে মিটিং হওয়ার কথা ছিল সাংসদদের, সেটা প্রিপোন করে 4টের সময় বলা হয়েছিল সব এমপিদেরকে আসতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এক এক করে এমপিরা পৌঁছে গেছেন। এখন প্রশ্ন একটাই, লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকে কি আরো বাড়তে চলেছে সৈন্য সংখ্যা? ধরে নিন আরো 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। রবিবার বিকেলে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কয়েকজনের প্লেন লেট করার কারণে বা তারা সন্ধ্যার মিটিংয়ে যোগ দেবেন ভেবে তারা আসছিলেন বলে তাদের অনেকেরই কিন্তু আসতে একটু দেরি হচ্ছে। বিদ্রোহী সাংসদদের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে 20 হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন। সবাই এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের কথা বলছেন। অর্থাৎ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছেন 8 জন সাংসদ: অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, প্রতিমা মণ্ডল এবং সাজদা আহমেদ। কিন্তু মমতাপন্থী তৃণমূল যেভাবে ভাঙছে, তাতে সংখ্যার হিসেবও প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। এটা কি কর্পূর সিনেমা নাকি একটা হয়েছিল, পার্টিটা ওটা রিলিজ হওয়ার আগেই পার্টিটা কর্পূরের মতো উবে যাবে। বিজেপি বিরোধী একজন মানুষের ভোট নিয়ে আপনি জিতলেন আর যাচ্ছেন বিজেপির কোলে বসতে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অন্য দল ভাঙাতো, আনন্দ পেত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতি মুহূর্তে ভাঙছে, আর রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি আরও ফুলে ফেপে উঠছে। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, আহমেদ বেলাল, এবিপি আনন্দ। আমি আরেকটা সম্ভাবনার পার্ট নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যেতে চাইছি। যে বিদ্রোহী ব্লক নিয়ে আইনি প্রশ্ন উঠছে সংসদে, আমি বলছি বিশ্বনাথ দাস, সেই একই প্রশ্ন তো বিধানসভার ক্ষেত্রেও প্রযোজ্য। এই আইনি প্যাঁচ এড়াতে যে পদক্ষেপ সংসদীয় দলের তৃণমূলের বিদ্রোহী ব্লক নিলেন, কোথাও কি মনে হচ্ছে যে একই প্রতিচ্ছবি রাজ্য বিধানসভাতেও দেখা যেতে পারে? দেখো, আমার মনে হয় এখানে ঋতব্রতরা হয়তো অরিজিনাল তৃণমূল হিসেবে নিজেদের দাবি করতে পারে, অর্থাৎ মার্জারের আগে ওরা এই দ্বিতীয় অপশনটা রাখতে পারে যে আমরাই অরিজিনাল তৃণমূল, আমাদেরকেই সিম্বল দেওয়া হোক হুজুর, এবং আমাদেরকেই পতাকা দেওয়া হোক দলের। এইটা কিন্তু আমার মনে হয় ঋতব্রতরা হয়তো কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করবে এবং কোর্ট থেকে সেটা আদায় করেও আনা খুব সহজ, কারণ যেহেতু সদস্য তাদের সাথে আছে। মানে লোকসভায় যেমন কোনো নজির ছিল না আলাদা লবি করার, লবি হিসাবে থাকার, কিন্তু আমি একাধিক রাজ্যে জানতে পারলাম যে মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক, একাধিক রাজ্যে লবি করে থাকার একটা আছে, মানে অন্ততপক্ষে ট্র্যাডিশন আছে, লাইন বলতে পারবো না, কিন্তু মানে উদাহরণ আছে। ফলে তারা লবি কিছুদিন করে থাকার পরে তারা সরাসরি কোর্টের কাছে গিয়ে, নির্বাচন কমিশনের কাছে প্রথমে যাবে, গিয়ে বলবে যে আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস এবং আমাদেরকে সিম্বল এবং আমাদের দলীয় পতাকা দেওয়া হোক, আমাদের স্বীকৃতি দেওয়া হোক। এবং সেটা শেষ পর্যন্ত ইলেকশন কমিশন যদি মেটাতে পারলো তো হয়ে গেল, আর না হলে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপর নির্ভর করতে হবে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে মানে কেন্দ্রের যেমন বাধ্যবাধকতা দ্রুততার সাথে ছিল, কারণ আইনটাই চ্যালেঞ্জ করবে বলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল এবং 2-1 দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে তারা যেত যদি লবি করতো, সেই ভয়েই একটা বেনামি একটা দলকে সাথে মার্চ করিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারে তা নয়, এবং এক্ষেত্রে আইনের যে জটিলতা সেন্ট্রাল লেভেলে যা আছে রাজ্যে কিন্তু নেই, কারণ রাজ্যে একাধিক রাজ্যে এরকম লবি করে থাকার একটি মানে আছে, উদাহরণ আছে। ফলে আমার মনে হয় ঋতব্রতরা সরাসরি তারাই মূল তৃণমূল, এই দাবি নিয়েই তারা কিন্তু যাবে আদালত বা ইয়েতে, ইলেকশন কমিশনের কাছে।
একদম। তবে এই মুহূর্তে একবার ভবানী ভবনের ঘটনাতেও অর্থাৎ ভবানী ভবনের দিকে নজর রাখতে হবে, তার কারণ 8.5 ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন ভবানী ভবন থেকে। সই জালিয়াতি কাণ্ডে তাকে আজকে দ্বিতীয়বার তলব করা হয়েছিল, তো দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন তিনি। আর যে মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন ওই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 11টা 43 নাগাদ ভবানী ভবনে পৌঁছন আজ তিনি। এগারোটা 43 নাগাদ আজ ভবানী ভবনে তিনি পৌঁছন। সই জালিয়াতি কাণ্ডে তাকে তলব করা হয়েছিল, এই নিয়ে দ্বিতীয়বার তিনি হাজিরা দিলেন। 8.5 ঘন্টা পর সেখান থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? এই জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দুপুর 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং মাঝে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল একেবারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং প্রায় 8টার পরে অর্থাৎ প্রায় 8.5 ঘন্টা কাছাকাছি 8টা 20 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানী ভবন থেকে বেরোন। এবং এক্ষেত্রে এখনও পর্যন্ত সিআইডি সূত্রে যে বিষয়ে জানতে পারছি যে এই যে তদন্ত, সেই তদন্তে তাদের বেশ কিছু ডেভেলপমেন্ট রয়েছে, ইতিমধ্যে হয়েছে। এবং এই যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো সিআইডি খুঁজেছে সেক্ষেত্রে সন্তোষজনক উত্তর যে সমস্ত প্রশ্নের পেয়েছে তেমনটা কিন্তু সিআইডি মনে করছেন। তারা এখনও পর্যন্ত সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর পাননি, অর্থাৎ রেজুলেশন বুক সংক্রান্ত বিষয় বা সেদিন বৈঠকে কারা কারা উপস্থিত ছিল, যে সইয়ের বিষয়টা উঠে এসছে, যে ব্লক লিডার সই হলো কী করে, এইরকম অনেকগুলো বিষয় যে সব প্রশ্নের সন্তোষজনক উত্তর তারা পায়নি বলে এখনও সিআইডি সূত্রে খবর। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আবারও তাকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে এখনও সিআইডির তরফ থেকে নিশ্চিত করে বলা হয়নি। এবং দুপুর 12টা নাগাদ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছায় ভবানী ভবনে। 8টা 20 পর্যন্ত তিনি ভবানী ভবনে থাকেন, এবং মাঝে তুমি জানো কুণাল ঘোষ তিনি দুপুর 3:30 নাগাদ আসেন, এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা ইতিমধ্যে সিআইডি সূত্রে জানতে পেরেছি। এবং এই যে বিষয়, যে জায়গায় ধোঁয়াশাগুলো ছিল এই সই জালিয়াতি মামলায়, সেই জায়গায় সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা করেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। বেশ, ধোঁয়াশা কাটানোর চেষ্টা হয়েছে, যার জন্য মুখোমুখি বসিয়ে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু যে গুরুত্বপূর্ণ তথ্য পার্থ আমাদের দিচ্ছে যে এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ 8.5 ঘন্টার, এর আগে আপনারা জানেন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই দ্বিতীয় জিজ্ঞাসাবাদ পর্বেও সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর সিআইডি আধিকারিকেরা পাননি। জিজ্ঞাসাবাদ যখন আগে করা হয়েছিল তখনও একই দাবি সিআইডি তরফে করা হয়েছিল যে সমস্ত প্রশ্নের সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি। শুধু তাই নয়, আগের জিজ্ঞাসাবাদ পর্বে বেশ কয়েকবার মেজাজ পর্যন্ত হারিয়েছিলেন। তারপরে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এই দীর্ঘ জিজ্ঞাসাবাদেও সব প্রশ্নের সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি বলে সিআইডি তরফে দাবি করা হচ্ছে। তার মানে পার্থ, আবারও কি তলব করবে সিআইডি? পার্থর কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, ফলে এইখানে প্রশ্ন হচ্ছে যে এরপরে সিআইডি তাহলে কি করতে চলেছে। তার কারণ সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি বলে সিআইডি তরফে দাবি করা হচ্ছে। পার্থ, না ঠিক আছে, দেখো ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, কারণ তবে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু সমস্ত প্রশ্নে তারা সদুত্তর পাননি, তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও ডাকা একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায়। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো নতুন করে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা সেটা সিআইডির তরফ থেকে এখনও পর্যন্ত তাদের তরফ থেকে বলা হয়নি। তবে এটা সিআইডির তরফ থেকে বলা হয়েছে এবং জানা যাচ্ছে সিআইডি সূত্র মারফত যে সমস্ত যে প্রশ্নগুলো করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সই জালিয়াতি মামলায়, এমনকি কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সিআইডির দাবি তারা সমস্ত প্রশ্নের এখনও পর্যন্ত সন্তোষজনক উত্তর পায়নি, ধোঁয়াশা কাটানোর চেষ্টা করে। তবে বেশ কিছু জায়গায় ডেভেলপমেন্ট তাদের কাছে হয়েছে, এটাও একটা সিআইডি সূত্রে খবর। কিন্তু সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো তারা মেলাতে চেয়েছিলেন সেই সন্তোষজনক উত্তর সেটা পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তেমনটাই সিআইডির তরফ থেকে সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে। একদম, অর্থাৎ সিআইডি যেটা দাবি করছে যে সেই যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে কুণাল ঘোষের সঙ্গে যে মুখোমুখি বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই বক্তব্য কুণাল ঘোষের গলাতেই পাওয়া গেছে। কুণাল ঘোষ তিনি নিজে বেরিয়ে কথা বলেছেন। কি বলেছেন তিনি?
আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। মুখোমুখি বসিয়েছিল আপনাকে? হ্যাঁ, হয়েছে। আমি বেরোবো, আরে বেরোবো, কি আসছে? আরে উইটনেস হিসাবে ডেকেছিল, আমি কোঅপারেট করেছি, আমি তো কোনো অন্যায় করিনি, বলে আমি কোঅপারেট করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।